আপনারা শুনছেন কালো রাত 24। মা, আমি নানা বাড়ি যেতে পারবো না। তুমি জানো না, নানা বাড়ি যাবার পথে অনেক ভয়ের জায়গা আছে। আমি জিনভূত অনেক ভয় পাই। আমি নানা বাড়িতে যাব না। সজীবের এরকম কথায় ওর মা বললেন, তোকে কি আমি রাতে যেতে বলেছি নাকি? তুই যাবি এখন, আর সন্ধ্যাবার আগে ফিরে আসবি। দিনের বেলা আবার ভয় কিসের? তো নানি অনেক অসুস্থ, আমাকে খবর পাঠিয়েছে। বাড়িতে অসুবিধার কারণে আমি তো যেতে পারছি না, তাই তুই গিয়ে দেখে আয় না বাবা, জানা। মায়ের এরকম কথা অনুরোধে সজীব বললেন, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমি নানা বাড়িতে গিয়ে বেশি দেরি করব না, তাড়াতাড়ি চলে আসব। তখন সজীবের মা বললেন, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর রাত হবার আগেই ফিরে আসিস। মায়ের কথায় রাজি হয়ে সজীব হাঁটতে লাগলেন আর ওর নানি বাড়ির দিকে। তখন দুপুরবেলা সজীব গ্রামের পথ ধরে হাঁটছে। সজীবের নানা বাড়িতে যেতে ছোট্ট একটা নদী পার হতে হয়। পথে আরও নানান রকম ভয়ের জায়গা আছে। শ্মশানঘাট, কালভার্ট, বাঁশঝাড়, সব রকমের জায়গা আছে। দিনের বেলা এই জায়গাগুলো দেখতে সাধারণ লাগলেও রাতের বেলা ভয়ঙ্কর রূপ হয়ে ওঠে এই জায়গাগুলো। তো সজীব হাঁটছে, হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে গেলেন নদীর ঘাটে, আর নৌকা করে নদী পার হয়ে আবারও হাঁটতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ হেঁটে সজীব পৌঁছে গেলেন ওর নানা বাড়িতে। সজীব ওর নানা বাড়িতে যাওয়ার পর ওর মামা বললেন, আরে সজীব, তুই আয় আয়, বস বস, তুই কি একা আসছিস? তোর মা বাবা আসেনি? মামার কথায় সজবাবে সজীব বললেন, না মামা, বাবা মা কেউ আসেনি, বাড়িতে একটু কাজ তো, তাই মা আমাকে পাঠালেন নানিকে দেখতে। নানি নাকি অসুস্থ? সজীবের কথায় ওর মামা বললেন, হ্যাঁ রে বাবা, মা অসুস্থ, ডাক্তার দেখিয়েছে, ওষুধ দিয়েছে, ওগুলো কিছুদিন খেয়ে দেখুক কি অবস্থা হয়। যা তুই ঘরে তোর নানির কাছে যা, আমি বাজারে যাচ্ছি, আজকে থেকে কালকে বাড়িতে যাবি। না না মামা, আমি থাকবো না, আমি একটু পরেই চলে যাব বাড়িতে। তোমার সাথে হয়তো আর দেখা হবে না, তুমি বাজার থেকে আস্তে আস্তে আসতে আমি হয়তো চলেই যাব। সজীবের কথার মামা বললেন, আরে না, কি বলিস, আসছিস তো এখন, আজকে না থাকিস কিন্তু দেরি তো করবি, খাওয়া দাওয়া তো করে বিকালের দিকে যাস। আমি বাজার যাচ্ছি, বড় দেখে একটা মাছ নিয়ে আসবো, তারপর খেয়ে যাবি। যা, তো নানির সাথে গিয়ে কথা বল গিয়ে। এই বলে সজীবের মামা চলে গেলেন বাজারে। এদিকে তখন সজীব ওর নানির কাছে গিয়ে বললেন, নানি কেমন আছো? সজীবের কথায় নানি কষ্ট করে বিছানা ধরে উঠে বসলেন। উঠে বসে বললেন, দেখতে তো পাচ্ছিস কেমন আছি, তুই কখন আসলি? তোর মা আসেনি? না নানি, মা আসতে পারেনি, কিছুদিন গেলে আসবে বলেছে। তুমি ওষুধগুলো খেয়ে ঠিক মতো আল্লাহ রহমতে সুস্থ হলে আমাদের বাড়িতে এসো। এই বলে নানির সাথে আরও বেশ কিছুক্ষণ গল্প করলেন সজীব। এভাবে সময় কেটে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল হলে সজীবের মামি সজীবের খাবার দিলেন সজীবকে। খাবার খেতেও সবার সাথে কথা বলতে সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসলো। তখন সজীব সবার কাছে বিদায় নিয়ে দ্রুত আবার বাড়ির দিকে হাঁটতে লাগলেন। সজীব হাঁটছে আর মনে মনে বলছে, যা ভয় পাইছিলাম শেষমেশ মনে হয় তাই হবে। বাড়িতে যেতে যেতে রাত হবে মনে হচ্ছে। রাত হবে চিন্তা করে সজীব দ্রুত হাঁটতে থাকেন। এভাবে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসতে সজীব আশেপাশের লোকজনের চিৎকার শুনতে পান। সবার চিৎকার শুনে সজীব আশেপাশে তাকিয়ে দেখেন সবাই লাঠি নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, বাঘ বেরোচ্ছে, বাঘ বাঘ। বাঘের কথা শুনে সজীব বাঘ দেখার কৌতূহল নিয়ে ওদের সাথে দৌড়ে গেলেন বাঘ দেখতে। সজীব এই বাঘ দেখার নেশায় ভুলেই গেছে সন্ধ্যা নেমে এসেছে। তো বাঘ দেখার পর এক সময় সজীবের মনে পড়ে, আর চারিদিকে তো অন্ধকার হয়ে আসছে, এই বাঘ দেখার নেশায় তো খেয়াল করিনি কখন সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমে এসেছে। অন্ধকার নেমে আসায় সজীব দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। রাস্তায় তখন একজন মানুষও ছিল না। গল্পটা অনেকটা আগেরকার জীবন কাহিনী, গ্রামের পরিবেশ নিয়ে লেখা, তাই বুঝতে পারছেন আগের সময় সন্ধ্যার পর রাস্তায় তেমন লোকজন দেখতে পাওয়া যেত না। তো সজীব হাঁটছে, ওর একটু ভয় করছিল, কারণ সামনে শ্মশান আছে, আর দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকে। তখন সজীবের অনেক ভয় করছিল। সজীব হাঁটতে হাঁটতে শ্মশানটা পার হয়ে সামনে গিয়ে ভাবে, যাক বাবা, তাহলে ভালো ভালো শ্মশানটা পার হয়ে আসলাম, এখন শুধু সামনের ওই বাঁশঝাড়টা পার হতে পারলেই ভয় কেটে যাবে। এই ভেবে সজীব হাঁটতে হাঁটতে ওই বাঁশঝাড়ের কাছে গেলে সজীব বুঝতে পারে ওর পেছনে কিছু একটা হাঁটছে।
পেছনে কাউকে অনুভব করায় সজীব পেছনে তাকিয়ে দেখেন একটা কালো রঙের কুকুর সজীবের পেছন পেছন আসছে। কুকুরটাকে দেখে সজীব একটু থেকে আবারও হাঁটতে লাগলেন। তখন সে কুকুরটাও সজীবের পেছন পেছন হাঁটতে লাগলেন। বাঁশঝাড়টা বেশ বড় ছিল। পেছনে কুকুর দেখে সজীব দ্রুত হাঁটতে থাকেন, কিন্তু এদিকে কুকুরটাও দ্রুত হাঁটতে থাকেন। সজীব থেমে গেলে কুকুরটাও থেমে যায়। আরও হাঁটলে কুকুরটাও আবারও হাঁটতে থাকে। এরকম অবস্থায় সজীব আরেকটা সামনে এগিয়ে গেলে ও দেখে বড় একটা বাঁশ রাস্তায় পড়ে আছে। রাস্তায় বাঁশ পড়ে থাকতে দেখে সজীবের তো মনে পড়ে যায় ওর বাবার বলা একটা ঘটনার কথা। সজীবের বাবার মুখে শুনেছিল রাতে কোনো বড় ঝড়ো বাতাস ছাড়া কোনো বাঁশ পড়ে থাকলে সেটার উপর দিয়ে অতিক্রম করার চেষ্টা করলে সে বিপদে পড়বে। দুষ্ট জেনেরা এরকম বাঁশ রাস্তায় ফেলে রাখে মানুষকে বিপদে ফেলার জন্য। রাস্তায় এরকম বাঁশ পড়ে থাকলে সেটাকে অপবিত্র করতে হয়। প্রিয় লিসেনার, আপনারা খারাপভাবে নেবেন না, কথাটা সরাসরি বলছে। সজীব সেই বাঁশের উপর প্রস্রাব করে দেয়। এতে সেই বাঁশটা সাঁ করে উপরে উঠে যায়। এদিকে তখন পেছনে তাকিয়ে দেখেন সেই কুকুরটিও নেই। পেছনে কুকুর ও সামনে থাকা বাঁশটা না থাকায় সজীব সেখানে আর দেরি না করে সামনের দিকে যেতে থাকেন। এভাবে সজীব প্রায় 100 কি 150 গজ সামনের দিকে গিয়ে হঠাৎ করে থেমে যান। কারণ সজীব দেখেন তার সামনে শাড়ি পরে কোনো নারী অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে পুরোপুরি বুঝতে পারছিল না নিজের সামনে নারী অবয়ব দেখে সজীব ভয়ে ভয়ে বললেন, কে 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 ওখানে? সজীবের কথায় সে নারী অবয়বটা সজীবের সামনে এগিয়ে আসে, আর তখনই সজীব ভয়ে সেখানে জমে যান। সজীব দেখেন ওর সামনে শাড়ি পরা একজন মহিলা আছেন, কিন্তু মহিলাটার মাথা নেই। মাথাবিহীন একটা শরীর সামনের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে সজীব উল্টো দিকে হয়ে দৌড়াতে গেলে তখন দেখেন সামনে থাকা মাথাবিহীন মহিলা অবয়বটা এবার পেছন দিকে চলে আসছে। সে অবয়বটা পেছন দিকে চলে আসায় সজীব ভয়ে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। এদিকে তখন পেছন থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকে। এমন অবস্থায় সজীবের মনে হয় সে ভয়ঙ্কর নারী অবয়বটা ওকে মেরে ফেলবে। নিজের জীবন বাঁচাতে সজীব দৌড়াতে দৌড়াতে তার সেই নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে এসে দেখে ঘাটে একটা নৌকা বাঁধা। নৌকার এক কোণে মাঝি বসে আছে। ঘাটে নৌকা দেখে সজীব দৌড়ে এসে নৌকায় বসে হাঁপাতে হাঁপাতে বলেন, চাচা তাড়াতাড়ি চলুন, ওই পারে চলুন। এই বলে সজীব পেছনে তাকিয়ে দেখেছিলেন ওই নারী অবয়বটা আসে কিনা। এমন সময় নৌকাটা চলতে শুরু করে। নদীটা ছোট, পার হতে 1 মিনিট লাগে। তো নৌকা চলতে চলতে মাঝ নদীতে এসে নৌকাটা থেমে যায়। তখন সজীব বললেন, কি হলো চাচা, নৌকা থামালেন যে? সজীবের কথায় নৌকায় থাকা মাঝি উঠে দাঁড়ায়। আর তখনই সজীব বুঝতে পারেন এটা কোনো মাঝি না, এটা সেই মাথাবিহীন সেই ভয়ঙ্কর নারী অবয়বটা। মাথা নেই শরীরটা সজীবের দিকে এগিয়ে আসছে আর ভয়ঙ্করভাবে আওয়াজ করছে। এমন অবস্থায় কোনো উপায় না পেয়ে সজীব ভয়ে নৌকা থেকে নদীতে লাফ দিলেন আর চিৎকার করতে করতে ঘাটের দিকে যেতে লাগলেন। সজীব চিৎকার করছে আর সাঁতার কাটছে। এমন সময় সজীব খেয়াল করেন পানির নিচ থেকে লোমশ জাতীয় দুটো হাত সজীবের পা টেনে ধরছে আর সজীবকে টেনে পানির নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় সজীব চিৎকার করছে। এদিকে রাত হয়ে গেলেও সজীব বাড়িতে না ফেরায় সজীবের বাবা হারিকেন নিয়ে এগিয়ে আসছে। সজীবের বাবা নদীর পাড়ে আসায় সজীব চিৎকার শুনে আর তখনই লাফ দিয়ে নদীতে নামে আর সজীবকে টেনে উপরে তোলে। উপরে তোলার পর সজীবের বাবা বুঝতে পারেন সজীব জ্ঞান হারিয়ে ফেলেছে। সজীব জ্ঞান হারানোর ফলে ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে চলে যান বাড়িতে। বাড়িতে যাবার পর সজীবের মা বাবা সজীবের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সে রাতে আর জ্ঞান ফেরে না। সজীবের জ্ঞান ফেরেন পরদিন সকালে। সজীবের জ্ঞান ফিরলে ও সব ঘটনা ওর মা বাবাকে খুলে বলেন। সব ঘটনা শুনে সজীবের বাবা একজন হুজুরের কাছে নিয়ে যান সজীবকে। পরে হুজুর সব শুনে বললেন, একটা দুষ্ট ডাইনি সজীবকে একা পেয়ে ওর পেছনে লাগছিল। আল্লাহর রহমতে সজীবের কিচ্ছু করতে পারিনি। এ বলে হুজুর সজীবকে ঝাড়ফুঁক করে দেন। এরপর সজীব আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। সজীবের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক মোহাম্মদ নিশাদের এই গল্পটি? এখন আমরা চলে যাব আরও একটি রহস্যময় গল্পে। আর তার আগে আমি একটা কথা বলবো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি পরের গল্পটা। এই গল্পটা লিখেছেন লেখক মোহাম্মদ শিহাব। তো শুরু করছি গল্পটি। শোনো, আমার মেয়ে এখন বড় হয়েছে,
এই বাড়িতে একজন অপরিচিত প্রাপ্তবয়স্ক ছেলেকে আশ্রয় দেওয়া কি ঠিক হবে? শাহিন সাহেব স্ত্রীর কথায় হাতের পত্রিকাটা নামিয়ে রাখলেন, চশমাটা খুলে টেবিলের উপর রেখে হালিমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, হালিমা, ও তো একদম অপরিচিত কেউ নয়, আমার ছোটবেলার বন্ধুর ছেলে। আর বেশি দিনের জন্য তো নয়, মাত্র 3টা মাসের জন্য আসবে। তুমি তো জানোই আমার একমাত্র বন্ধুটি তার পুরো পরিবার সহ হুট করে মারা গেল। কে বা কারা তাদের অত বড় একটা পরিবার কিভাবে নৃশংসভাবে হত্যা করলো কেউ জানে না। এই অবস্থায় ছেলেটার জীবনও হুমকির মুখে। তাই নিরুপায় হয়ে ও আমার কাছে আশ্রয় চেয়েছে। ওদের যে বিপুল সম্পদ রয়েছে সব গুছিয়ে নিয়ে চলে যেতে ওর বড়জোর 3 মাস সময় লাগবে। স্বামীর কথায় যুক্তি থাকলেও হালিমা বেগমের মায়ের মন মানতে চাইছে না। তিনি আমতা আমতা করে বললেন, সবই বুঝলাম, কিন্তু তারপর আমার খুব ভয় হয়। মোহনা আমাদের একমাত্র মেয়ে, বাড়িতে একটা যুবক ছেলে সারাক্ষণ থাকবে, যদি ওদের মধ্যে কিছু হয়ে যায়, মানে বুঝতে তো পারছো। স্ত্রীর কপালে চিন্তার ভাঁজ দেখে শাহিন সাহেব মৃদু হাসলেন। হালিমার কাঁধে আলতো করে হাত রেখে অবৈধে বললেন, তুমি খামোখা ভয় পাচ্ছ। তুমি তো জানো আমাদের মেয়ে কতটা বুদ্ধিমতী আর ম্যাচিউর, তাই এত ভেবো না। তুমি যা ভাবছো তা কিছুই হবে না। তাদের কথোপকথনের মাঝেই বাইরে গাড়ির হর্ন আর গেট খোলার শব্দ শোনা গেল। শাহিন সাহেব একজন দেশের প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নেই। বড় ছেলে মাহিন ব্যবসার কাছে বর্তমানে দুবাই থাকে, তাই বাড়িতে এখন কেবল তার একমাত্র মেয়ে মোহনা। কলেজ শেষ করে মোহনা সবেমাত্র বাসায় ফিরল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বোঝা গেল মেয়েটা আজ ভীষণ ক্লান্ত। কাঁধের ব্যাগটা সোফায় রেখে ধপ করে বাবার পাশে বসে পড়ল সে। শাহিন সাহেব মেয়ের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে স্নেহমাখা স্বরে জিজ্ঞাসা করলেন, কিরে মামুনি, তোকে আজ এত ক্লান্ত লাগছে কেন? শরীর খারাপ নাকি? মোহনা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত গলায় উত্তর দিল, আর বলো না বাবা, আজ ক্লাস ছিল না, তাই ভাবলাম বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাই, কিন্তু এত বেশি হাঁটাহাঁটি হয়েছে যে এখন আর গায়ে শক্তি পাচ্ছি না। মেয়ের ক্লান্ত ভাব দেখে শাহিন সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর একটু ইতস্তত করে বললেন, আচ্ছা মামুনি শোনো, তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। মোহনা সোজা হয়ে বসে বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। বলো বাবা। শাহিন সাহেব এবার মূল কথাটা পড়লেন। আমার সেই মৃত বন্ধুর ছেলে ইফাত ও কিছুদিনের জন্য আমাদের এখানেই থাকবে, এতে তোমার কোনো সমস্যা হবে না তো মা? মোহনা খুব একটা ভাবল না। বাবার সিদ্ধান্তের উপর তার পূর্ণ আস্থা আছে। সে শান্ত গলায় উত্তর দিল, না বাবা, সে যদি ভালো হয় এবং ভদ্র হয় তবে আমার কোনো সমস্যা নেই, আমি বরং ফ্রেশ হয়ে আসি। এই বলে মোহনা নিজের ঘরের দিকে পা বাড়ালো। শাহিন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তবে হালিমা বেগমের চোখের কোণে জমে থাকা শঙ্কাটা পুরোপুরি কাটল না। মোহনা ধীর পায়ে নিজের ঘরে এসে ঢুকল। ঘরের হালকা নীলচা দেয়ালের বিপরীতে ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটা যেন তার অপেক্ষায় ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই মোহনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সৃষ্টিকর্তা যেন তাকে নিখুঁত করে গড়েছেন। দুধে আলতা গায়ের রং, হালকা পাতলা গরনের ছিপছিপে শরীর, কোমর ছাপিয়ে নেমে যাওয়া ঘন কালো চুলগুলো যেন মেঘের মতো। মোহনা চুলে চিরুনি চালাতে চালাতে নিজেই নিজের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিল। একটু হাসতেই গালে টোল পড়ল, যা তার মায়াবী চেহারাকে আরো আকর্ষণীয় করে তুলল। গোসলের পর শরীরটা একটু ঝরঝরে লাগছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে যখন ভাবছিল কি পোশাক পরবে, তখনই নিচ থেকে হালিমার ডাক ভেসে এলো, মোহনা, ও মোহনা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আয় মা। আসছি মা। মোহনা চিৎকার করে উত্তর দিল। দ্রুত একটা সুতির সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিয়ে নিচে নেমে এলো সে। দুপুরের খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া শেষ করে সোজা নিজের ঘরে চলে এলো। দুপুরের এই সময়টায় একটু না ঘুমালে তার দিনটা যেন সম্পূর্ণ হয় না। বিছানায় গায়ে এলিয়ে দিতেই চোখের পাতায় ঘুমের ভারী রেশ নেমে এলো। মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তুলে গেল মোহনা। যখন মোহনার ঘুম ভাঙল তখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জানলার পর্দাগুলো টানা থাকার বাইরের ল্যাম্পপোস্টের আলো ঘরে ঢুকতে পারছে না। ঘুম ভাঙার পর কয়েক মুহূর্ত মোহনা বুঝতেই পারল না সে কোথায় আছে। মস্তিষ্কের স্নায়ুগুলো সজাগ হতে সময় নিল। মনে হলো যেন অনন্তকাল ধরেই সে ঘুমিয়েছিল। ধর্মর করে উঠে বসতে গিয়েই সে অবাক হলো, তার গায়ের উপর একটা মোটা কম্বল জড়ানো। মোহনা ভ্রু কুঁচকে অন্ধকারে হাতের কম্বলটা সরানোর চেষ্টা করলো। এখন তো শীতকাল নয়, ফ্যানও চলছে না, এসিও বন্ধ। তাহলে তার গায়ে কম্বল কেন? আর কেই বা দিয়ে গেল?
সবচেয়ে বড় কথা, ভ্যাপসা গরমের বদলে ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো হিমাগারের ভেতরে শুয়ে আছে সে। বালিশের পাশ থেকে মোবাইলটা হাতরে বের করলো মোহনা। স্ক্রিনের আলোয় চোখ ধাঁধিয়ে গেল। ঘড়িতে রাত 8টা বাজে। বিস্ময় মোহনার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ ঘুমালাম, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, বিড়বিড় করে বলল সে। মোবাইলে ফ্ল্যাশ জেলে দেয়ালে সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেল। বাতিটা জ্বালাতেই ঘরটা আলোয় ভরে উঠল, কিন্তু মনের ভিতর থেকে একটা অদ্ভুত অস্বস্তি গেল না। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘুমের ঘরে চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হওয়ার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত সেই শীত ভাবটা কিছুতেই কাটছে না। বাইরের আবহাওয়া তো বেশ গরম, অথচ তার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপুনি দিচ্ছে। জ্বর এলো নাকি? কপালে হাত দিয়ে দেখল না, শরীরের তাপমাত্রা স্বাভাবিক। ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে পা বাড়ালো মোহনা। ড্রয়িং রুমে বাবার গলার স্বর শোনা যাচ্ছে। সিঁড়িতে নামতে নামতে দেখল বাবা সোফায় বসে এক যুবকের সাথে গল্প করছেন। ছেলেটির দিকে তাকাতেই মোহনা থমকে গেল। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বায় বেশ অনেকটা, অন্তত 6 ফুটের কাছাকাছি হবে। দেহের গড়ন খুব বেশি বহুল না, আবার রোগাও না, একেবারে মেপে বানানো। ঘন কালো চুলগুলো অবিন্যস্ত, কেন কোনো একটা বিশেষ স্টাইল করার জন্য নেই। পরনে সাধারণ একটা টি শার্ট আর ট্রাউজার। ছেলেটার মধ্যে এমন একটা সাধারণ ভাব আছে যে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মতো, কিন্তু তবুও কোথাও যেন একটা তীব্র গাম্ভীর্য লুকিয়ে আছে। শাহিন সাহেব মেয়ের পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন, হাসি মুখে বললেন, এই যে মামুনি, উঠেছিস, আয় এদিকে আয়। মোহনা এবার পাশের সোফাটায় বসার আগেই শাহিন সাহেব ছেলেটির দিকে ইশারা করে বললেন, ইফাত, এলো আমার মেয়ে মোহনা। আর মোহনা এলো ইফাত, আমার সেই ছোট্টবেলার বন্ধুর ছেলে, যার কথা তোকে দুপুরে বলেছিলাম। মোহনা ভদ্রতা বজায় রেখে ছেলেটির দিকে তাকিয়ে মৃদু হাসার প্রস্তুতি নিল। সে সুন্দরী এবং সে জানে তার উপস্থিতি যে কাউকে আকর্ষণ করতে বাধ্য, কিন্তু ইফাত যা করল তার জন্য মোহনা মোটেও প্রস্তুত ছিল না। ইফাত কেবল একবার নির্বিকার দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো মুগ্ধতা নেই, কৌতূহল নেই, এমনকি সাধারণ ভদ্রতাও নেই। যেন দেয়ালের কোনো ছবির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, তারপর আবার শাহিন সাহেবের দিকে তাকিয়ে কথার খেই ধরল। মোহনার কান গরম হয়ে উঠল। তার ইগোতে খুব বাজেভাবে লাগলো ব্যাপারটা। সে সুন্দর, স্মার্ট এবং বাবার আদরের মেয়ে, তাকে কেউ এভাবে অবজ্ঞা করবে? মানে মনে মনে দাঁত কটমট করে ভাবল, কি ভাবছিলেন যেন আমি এখানে অস্তিত্বহীন? নবাব জাদা এসেছেন। রাগে আর অপমানে সে বেশিক্ষণ সেখানে বসল না। আমি কিচেনে মাকে সাহায্য করতে যাচ্ছি বলি হনন করে চলে গেল। রাতে খাবার টেবিলের পরিবেশটা বেশ থমথমে। শাহিন সাহেব চেষ্টা করছেন পরিবেশটা হালকা রাখার, কিন্তু ইফাদের মিতভাষী স্বরের কারণে তা খুব একটা জমছে না। খাবার টেবিল ইফাত বসেছে মোহনার ঠিক মুখোমুখি। মোহনা খেয়াল করলো ডাইনিং স্পেসে ঢোকার পর থেকে সেই অদ্ভুত শীতটা আবার জেকে বসেছে। এসি বন্ধ, জানলা খোলা, বাইরে হয়তো ঝিরিঝিরি বাতাস বইছে, কিন্তু এখানে তো ঠান্ডা কেন? গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঠান্ডা। মোহনা ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। হালিমা বেগম পরম মমতা ইফাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। লজ্জা করবে না বাবা? নিজের বাড়ি মনে করে খাবে। এই কটা দিন যা রান্না হবে কোনো কিছুতেই অরুচি থাকলে আমাকে বলবে, তুমি তো আমার ছেলের মতোই। মায়ের এই অতিরিক্ত স্নেহ দেখে মোহনার গা জ্বলে গেল। সে চামচ দিয়ে প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে মনে মনে বলল, যত সব আদিক্ষেতা, ছেলেটা তো একটা রোবটের মতো, কোনো ভাবলিস নেই, আবার তার অরুচি। ইফাত মাথা নিচু করে খাচ্ছে, একেবারে যেন সে মোহনার দিকে বা অন্য কারোর দিকে তাকাচ্ছে না। তার খাওয়ার ভঙ্গিটাও খুব যান্ত্রিক, শব্দ নেই, তাড়াহুড়া নেই, একেবারে নিস্তব্ধ। হঠাৎ টেবিলের নিচে মোহনার পা অসাবধানতা বশত সামনে ছড়িয়ে থাকা ইফাদের পায়ের সাথে লেগে গেল। মুহূর্তে যেন বৈদ্যুতিক শক খেল মোহনা। চমকে উঠে সে নিজের পা সরিয়ে আনলো। মানুষের শরীর কি এতটা ঠান্ডা হতে পারে? মোহনা প্রথমে ভাবল হয়তো তার মনের ভুল, বা হয়তো মেঝের ঠান্ডা ছিল, কিন্তু কৌতূহল দমন করতে না পেরে সে আবার সন্তর্পণে নিজের পা বাড়িয়ে ইফাদের পায়ের পাতে স্পর্শ করল। না, ভুল নয়। ইফাদের পা বরফের চাইতেও বেশি ঠান্ডা। মনে হচ্ছে যেন কোনো জীবন্ত মানুষের চামড়া নয়, বরং ডিপ ফ্রিজ থেকে বের করা এক খণ্ড মাংস পিণ্ডে স্পর্শ করছে সে। সাধারণ ঠান্ডায় মানুষের গা শিরশির করে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো মোহনা যে দুবার তাকে স্পর্শ করল ইফাত তাতে বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখালো না। সে একইভাবে মাথা নিচু করে যান্ত্রিক গতিতে খেয়ে যাচ্ছে, যেন তার শরীরে কোনো স্নায়ুতন্ত্র নেই, কোনো স্পর্শের অনুভূতি নেই। মোহনার বুকের ভেতর তার ছ্যাদ করে উঠল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, অথচ শরীর কাঁপছে শীতে। সে বড় বড় চোখ ইফাদের দিকে তাকালো। ছেলেটি স্বাভাবিক মানুষের মতো শ্বাস নিচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। তার ত্বক কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে এই উজ্জ্বল আলোতেও। ভয় আর বিস্ময় মিলেমিশে মোহনার গলা শুকিয়ে এলো। একজন মানুষের শরীর এত ঠান্ডা আর এত অনুভূতিহীন কিভাবে হতে পারে? মোহনা মনে মনে নিজেকে প্রশ্ন করলো, নাকি নাকি ইফাত আসলে মানুষ নয়। টেবিলের ওপাশ থেকে ইফাত তখনও নির্বিকার ভঙ্গিতে খেয়ে চলেছে, যেন এক অনুভূতিহীন মৃত লাশ বসে আছে তাদের খাবারের টেবিলে। গভীর রাত, মোহনা তার বিছানায় শুয়ে আছে, গায়ে মোটা কম্বল, তবু হাড় কাঁপানোর শীতে তার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম। জানলার কাজগুলো বন্ধ, অথচ ঘরের ভেতর যেন অদৃশ্য কোনো বরফকুচি উঠছে। অনেক কষ্টে এপাশ ওপাশ করতে করতে একসময় তার চোখে তন্দ্রা নেমে এলো। মোহনার বিছানার ঠিক উল্টো দিকেই বিশাল ড্রেসিং টেবিলটা। ঘুমের ঘরেই হোক বা অবচেতনে মোহনা মনে হলো আয়নার ভেতরটা কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেই ঘোলাটে কাচের বুকে ভেসে উঠল এক আবছা মানুষের অবয়ব। আয়নার ভেতর থেকে ছায়াটি যেন জীবন্ত হয়ে উঠল। কালো অবয়বটি খুব ধীর গতিতে হাত বাড়িয়ে দিল আয়নার বাইরে। পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে ছায়াটি আয়না থেকে বেরিয়ে ঘরের মেঝেতে পা রাখল। নিঃশব্দ পায়ে এগিয়ে এলো মোহনার বিছানার দিকে। মোহনার মুখের উপর ঝুঁকে দাঁড়ালো সেই ছায়া। তারপর বরফ শীতল একটা হাত বাড়িয়ে আলতো করে স্পর্শ করল মোহনার কপাল। সে স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল মোহনার শরীরে। চমকে চোখ খুলল সে। বুকের ভেতরটা ধরফর করছে। সঙ্গে সঙ্গে উঠে বসলো বিছানায়। চারপাশে তাকালো আতঙ্কিত চোখে। কেউ নেই, ঘরটা নিস্তব্ধ। তবে কপালে সেই হিমশীতল স্পর্শের অনুভূতিটা এখনো লেগে আছে। ওটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? মোহনার গলা শুকিয়ে কাঠ। সাধারণত সে আলো নিভিয়ে ঘুমাতে পছন্দ করে, কিন্তু আজ আর সাহস হলো না। ভয়ের চোটে ঘরের বাতিটা জ্বালিয়ে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল, যদিও বাকিরা তার দু চোখের পাতা এক করতে পারল না। সকালে যখন ঘুম ভাঙল তখনও মোহনার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মাথাটা ভার হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। নাস্তার টেবিলে বাবা আর মা বসে আছেন, কিন্তু ইফাত নেই। মোহনা রুটিতে জ্যাম মাখতে মাখতে আর চোখ এদিক ওদিক তাকালো। ছেলেটা গেল কোথায়? খুব ইচ্ছে করছিল বাবা মাকে জিজ্ঞাসা করতে, কিন্তু পরক্ষণেই নিজেকে থামিয়ে দিল। খামাখা আগ্রহ দেখালে মা আবার কি নাকি ভাববে। চুপ করে নাস্তা শেষ করে উঠে পড়ল। কলেজ যাওয়ার জন্য তৈরি হতে আজ একটু বেশি সময় নিল মোহনা। নিজেকে আয়নায় দেখে বেশ তৃপ্ত লাগলো। আর সে একটা নীল রঙের শাড়ি, স্যালোয়ার কামিজ পরেছে। নীল রঙের শাড়িতে তাকে অপসরার মতো লাগে। কোমর ছাপানো ঘন কালো চুলগুলো আজ আর বাঁধল না, পিঠের ওপর ছড়িয়ে রাখলো। কাঁধে ব্যাগটা নিয়ে ধরিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই দেখল ইফাত সোফায় বসে আছে। তার হাতে একটা পুরনো ডায়েরি। খুব মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে সে। পাশে শাহিন সাহেব বসে খবরের কাগজ উল্টাচ্ছেন। মোহনার বাবার সামনে এসে দাঁড়ালো মোহনা। হাসি মুখ ফুটে বলল, বাবা, আমি কলেজের জন্য বেরোচ্ছি। শাহিন সাহেব পত্রিকা থেকে মুখ তুলে মেয়ের দিকে তাকিয়ে স্নেহমাখা স্বরে বললেন, ঠিক আছে মা, যাও, সাবধানে থেকো, আর ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলো। বাবার সাথে কথা বলার সময় মোহনা আর চোখে ইফাদের দিকে তাকালো। আশা ছিল অন্তত সৌজন্য বশত হলেও ছেলেটা একবার তাকাবে, কিন্তু না। ইফাত তার ডায়েরি থেকে চোখ সরালো না, যেন মোহনা নামে কোনো ব্যক্তি এই ঘরে উপস্থিত নেই। ব্যাপারটা মোহনার আত্মসম্মানে খুব লাগলো। একে তো রূপবতী, তার উপর বাড়ির মেয়ে, এমন উপেক্ষা তার সহ্য হলো না। রাগে চোয়াল শক্ত করে সে দরজার দিকে পা বাড়ালো। দরজার হাতল ধরে খোলার সময় কি মনে করে মোহনা একবার পেছনের দিকে তাকালো, আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ইফাত এখন আর ডায়েরির দিকে তাকিয়ে নেই। সে সরাসরি মোহনার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে চাহনি কোনো স্বাভাবিক মানুষের চাহনি নয়। তার চোখের মণি দুটো যেন জ্বলছে। সেই দৃশ্যতে মিশে আছে এক অদ্ভুত হিংস্রতার ভয়ানক এক নিস্তব্ধতা। মনে হচ্ছে কোনো শিকারী বাঘ তার শিকারের দিকে তাকিয়ে আছে। ইফাতের সেই দৃষ্টি ভার সইতে না পেরে মোহনার সারা শরীর শিউরে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে এলো।
গাড়িতে বসে মোহনা হৃদস্পন্দন স্বাভাবিক হলো না। এসি চলছে তবুও কপালে বিন্দু বিন্দু ঘাম। সে আনমনে জানলার বাইরে তাকিয়ে ভাবতে লাগলো, ছেলেটা আসলে কে? স্বভাব চরিত্র এতটা শান্ত, অথচ চাহনি এতটা ভয়ানক হয় কি করে? কাল রাতে ওর পায়ে ওই অস্বাভাবিক ঠান্ডা স্পর্শ, সব মিলিয়ে একটা জটিল ধাঁধায় পড়ে গেল মোহনা। কলেজ গেটে গাড়ি থামতেই মোহনা ভাবনা থেকে বেরিয়ে এলো। গাড়ি থেকে নামতেই দেখলো তার বেস্ট ফ্রেন্ড রিফা গেটের পাশে দাঁড়িয়ে আছে। মোহনাকে দেখলেই রিফা এগিয়ে এলো। কিরে, আজ তো দেরি করলি যে? মোহনা স্লান হেসে বলল, দেরি হয়ে গেল আর একটু। রিফা মুখটা বেজার করে বলল, শোন, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। সে বোরিং হিস্ট্রি ক্লাস, তারপর আবার ওই আজ যা গরম। চল না ক্লাস বাঙ্ক করে কোথাও যাই। অন্যদিন হলে মনে হয়তো মানা করতে, কিন্তু আজ তার নিজেরও মানসিক অবস্থা ভালো নেই। ইফাদের ওই ভয়ানক চাউনিটা কিছুতেই মাথা থেকে নামাতে পারছে না। একটু খোলা হাওয়ায় ঘুরল এবং হয়তো এই ঘোরাটাই তাদের মন ঠিক হবে, হালকা হবে। মোনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে চল, আজ আমারও ক্লাস করতে মন চাইছে না। নদীর পাড়ে ঝিরিঝিরি বাতাস বইছে, নদীর জল চকচক করছে। মোহনা আর রিফা ঘাসের উপর চুপচাপ বসে আছে। মোহনা এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। তার মনে চলছে নানান তোলপাড়। স্বভাবসুলভ চনমনে মোহনাকে আজ এমন গভীর দেখে রিফা বেশ অবাক হলো। সাধারণত মোহনা এক মুহূর্ত চুপ করে থাকতে পারে না, কথা তুবড়ি ছোটায় সারাক্ষণ। নীরবতা ভেঙে রিফা জিজ্ঞাসা করল, কিরে, তুই আজ এমন চুপচাপ কেন? কোনো সমস্যা হয়েছে? মোহনা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলল। রিফার চোখের দিকে তাকিয়ে বলল, জানিস রিফা, গতকাল থেকে আমার সাথে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছে, কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। রিফা কৌতূহলী হয়ে মোহনার কাঁধে হাত রাখল। কি হয়েছে, আমাকে খুলে বলতো। মোহনা তখন ইফাতদের আগমনের পর থেকে যা যা ঘটেছে, তার অস্বাভাবিক আচরণ, বরফ শীতল স্পর্শ আর সকালে সে ভয়ানক চাহনির কথা সব খুলে বলল। সব শুনে রিফা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চিন্তিত মুখে বলল, তার মানে তুই বলতে চাইছিস এই ইফাত ছেলেটা আসার পর থেকে এসব শুরু হয়েছে? হ্যাঁ, ঠিক তাই। মোহনা মাথা নাড়ল। রিফা ভ্রুকুচকে বলল, আমার মনে হয় ছেলেটা সুবিধাজনক কেউ না। ওর মধ্যে নিশ্চিত কোনো ঝামেলা বা খারাপ কিছু লুকিয়ে আছে। তুই ওর থেকে যতটা পারিস দূরে থাকার চেষ্টা কর। মোহনা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ আটকে গেল নদীর ওপরের ব্রিজের রেলিংয়ের দিকে। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, পরনে সেই একই পোশাক যা সকালে দেখে এসেছিল, ইফাত। মোহনা চমকে উঠে রিফার হাত খামচে ধরল। রিফা, ওই দেখ ব্রিজের ওপর, ওটা ইফাত না? আমাকে ফলো করছে। রিফা মোহনার দৃষ্টি অনুসরণ করে ব্রিজের দিকে তাকালো। সেখানে ইফাত দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি তার দিকে রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রিফা ইফাতকে দেখার পর থেকে আর কোনো কথা বলছে না। সে যেন পাথর হয়ে গেছে, পলকহীন চোখে ইফাতের দিকে তাকিয়ে আছে। রিফার এই অস্বাভাবিক আচরণ দেখে মোহনা কিছুটা ভয় পেয়ে গেল। সে রিফার গায়ে ধাক্কা দিয়ে বলল, কি রে, এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছিস? কথা বলছিস না কেন? রিফা যেন এক গভীর ঘোরের মধ্যে চলে গেছে। তার চোখে এক অপার্থিব মুগ্ধতা। সে ফিস ফিস করে বলল, কি এক মায়াবী চাহনি তার। ইচ্ছে করছে তার ওই চোখের অতলে হারিয়ে যায় বারবার। মোহনা এই কথায় স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে মেয়েটা বলছিল ছেলেটা সুবিধাজনক নয়, সে এখন কি বলছে এসব? রাগে আর আতঙ্কে মোহনা রিফাকে জোরে একটা ধাক্কা দিল। রিফা, পাগল হয়ে গেছিস তুই? কিসব বাজে বাজে কথা বকছিস? ধাক্কা খেয়ে রিফা বাস্তবে ফিরে এলো, কিন্তু তার আচরণ পুরোপুরি বদলে গেছে। সে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা তুলে মোহনার দিকে অভিযোগের সুরে বলল, তুই এত সুন্দর একটা ছেলের নামে এমন মিথ্যা বলেছিস কেন মোহনা? দেখে তো বোঝা যায় সে অনেক ভালো, আর তুই কিনা তার নামে উল্টাপাল্টা বকছিস। মোহনা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলল, তুই কি পাগল হয়ে গেলি রিফা? ও আমাকে ফলো করছে আর তুই ওকে ওর গুণগান গাইছিস। রিফা উদাস দৃষ্টিতে বলল, হ্যাঁ পাগল, আমি তার ওই মায়াবী দৃষ্টির প্রেমে পাগল হয়ে গেছি। মোহনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। সে উঠে দাঁড়িয়ে বলল, তোর যা ইচ্ছা কর, তুই সত্যি পাগল হয়ে গেছিস। এই বলে মোহনা হনহন করে সেখান থেকে চলে এলো। যাওয়ার আগে একবার ব্রিজের দিকে তাকালো, কিন্তু সেখানে আর কেউ নেই। ইফাত উধাও। মোহনা যখন বাসে ফিরল তখন তার মনের ঝড় থামেনি। এত তাড়াতাড়ি মেয়েকে ফিরতে দেখে হালিমা বেগম অবাক হলেন। তিনি বসার ঘরে সোফায় বসে উল বুনছিলেন। কিরে মা, আজ তো তাড়াতাড়ি ফিরে এলি যে, ক্লাস হয়নি? মোহনা সোফায় ধপ করে বসে পড়ে বলল, এমনি মা, কিছু ভালো লাগছে না। হালিমা বেগম চিন্তিত হয়ে মেয়ের কপালে হাত রাখলেন। শরীর খারাপ নাকি?
জট্টর এলো? মোহনা মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, না মা, শরীর ঠিক আছে। আচ্ছা ইফাত কই? হালিমা বেগম শান্ত স্বরে বললেন, কেন? ও তোর ঘরে আছে, ঘর থেকে তো আর বের হয়নি। মোহনার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে অবিশ্বাস ভরা চোখে মায়ের দিকে তাকালো। সে কি সকালে একবারও বাইরে যায়নি? হালিমা বেগম মাথা নেড়ে বললেন, না রে, ও তো সেই সকাল থেকে ঘরে ঢুকলো আর বেরই হয়নি। কেন, কি হয়েছে? মোহনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যদি ইফাত সত্যিই বাড়ি থেকে বের না হয়ে থাকে, তাহলে নদীর পাড়ে ব্রিজের ওপর যাকে দেখলো সে গিয়েছিল, আর রিফাইপা হঠাৎ করে ওরকম অদ্ভুত আচরণ করলো কেন? রিফা সেই ঘোর লাগা কণ্ঠস্বর মোহনার কানে বাজতে লাগলো। কি এক মায়াবী চাহনি তার! মোহনার সারা শরীরে এক অজানা আতঙ্কে শিহরণ খেলে গেল। এই বাড়িতে, এই ইফাদের মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষের বোধগম্য নয়। সিঁড়িতে উপরে ওঠার সময় মোহনার বুকের ভেতরটা ধক করে উঠল। ঠিক মুখোমুখি ইফাত। মোহনার থমকে দাঁড়ালো। অপেক্ষা করলো হয়তো ছেলেটা কিছু বলবে বা অন্তত তাকাবে, কিন্তু ইফাত সেই আগের মতোই নির্বিকার, যেন মোহনা অদৃশ্য এমন ভঙ্গিতে সে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। মোহনার অপমানে গা জ্বলে উঠল। এত রূপ, এত অহংকার সব যেন এই ছেলের সামনে মূল্যহীন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে দেয়ালের সজোরে একটা ঘুষি মারল। উফ! মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো ব্যথায়। বিড়বিড় করে বলল, কি ভাবে ছেলের? নিজেকে কি ভাবে ও? রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলো মোহনা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওড়নাটা খুলতে যাবে, ঠিক তখনই মনে হলো তার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। এমনকি ঘাড়ে কারোর নিঃশ্বাসের উষ্ণতাও টের পেল সে। আতঙ্কে বুক কেঁপে উঠল মোহনার। দ্রুত হাতে শরীরটা ঢেকে নিয়ে এক ঝটকায় পেছনে ফিরল। কেউ নেই, ঘরটা একদম ফাঁকা। শুধু জানালার পর্দাটা বাতাসের তোড়ে একটু নড়ছে। মোহনার বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলল। মনের ভুল নাকি অন্য কিছু? দুপুরে খাওয়ার পর ক্লান্তি যেন শরীরকে গ্রাস করে ফেলল। বিছানায় গায়ে লিয়ে দিতেই সেই পরিচিত হাড় কাঁপানো শীতটা আবার জেঁকে বসল। বাইরের কড়া রোদ, অথচ মোহনার মনে হচ্ছে সে কোনো বরফের দেশে শুয়ে আছে। বাধ্য হয়ে এসে আবার সেই মোটা কম্বলটা গায়ে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর হালিমা বেগম ঘরে ঢুকলেন। মেয়েকে ওভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন, কিরে মোহনা, এই ভর দুপুরে এত গরমে তুই কম্বল গায়ে শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর? মোহনা কম্বলের ভেতর থেকে মুখ বের করে কাপা কাপা গলায় বলল, আর বলো না আম্মু, আমার কেন জানি খুব শীত করছে, হাড়ের ভেতর পর্যন্ত কাঁপছে। হালিমা চিন্তিত মুখে এগিয়ে এসে মেয়ের কপালে হাত রাখলেন। না, জ্বর তো নেই, গা একদম স্বাভাবিক। তিনি অবাক হয়ে বললেন, কোনো অসুখ বিসুখ তো মনে হচ্ছে না, শরীর তো গরম নয়। মোহনা একটু ইতস্তত করে বলল, আম্মু, ওই ইফাত ছেলেটা আমাদের বাসায় আসার পর থেকেই আমার সাথে এরকম হচ্ছে। এর কারণ কি? হালিমা বেগম ধমকের সুরে বললেন, কি যাতা বলছিস? একটা মানুষের সাথে তোর শীত লাগার কি সম্পর্ক? উল্টাপাল্টা চিন্তা বাদ দে, তুই একটু ঘুমিয়ে নে। বিকেলে উঠলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার মনে হয় তোর ভেতরে ভেতরে কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে মা। মোহনা আর কথা বাড়ালো না। হালিমা বেগম চলে যাওয়ার পর মোহনার চোখ বন্ধ করে শুয়ে রইল। শীতের অনুভূতিটা ধীরে ধীরে তাকে অবশ করে দিয়েছিল। একসময় ক্লান্তিতে চোখ লেগে এলো তার, আর সেই ঘুমের অতলেই অপেক্ষা করছিল এক ভয়ানক দুঃস্বপ্ন। মোহনা দেখল এক বিশাল ঘন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। তার পেছনে ধেয়ে আসছে অসংখ্য হিংস্র নেকড়ে। তাদের জলজলে চোখ আর লালা ঝরা দাঁতগুলো যেন তাকে ছিঁড়ে খাওয়ার অপেক্ষায়। দৌড়াতে দৌড়াতে কাটা ঝোপে তারা সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও সে থামছে না, কারণ থামলে মৃত্যু। হঠাৎ একটা গাছের শিকড়ে পা আটকে সে হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। ওঠার চেষ্টা করার আগেই নেকড়ের পাল আর তার উপর ঝাঁপিয়ে পড়ল। তীক্ষ্ণ নখ আর দাঁতে তারা মোহনার শরীরে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে লাগলো। যন্ত্রণায় চিৎকার করতে চাইল সে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। উফ! এক লহময় মোহনায় ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসল। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। দুঃস্বপ্নের আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির জন্য টেবিলের দিকে হাত বাড়ালো, কিন্তু জগটা খালি। সারা শরীর ঘামে ভেজে একাকার, অথচ সে অদ্ভুত শীতটা এখনো কাটেনি। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখলো বিকেল 5টা বাজে। সন্ধ্যা নামতে এখনো কিছুটা বাকি। মোহনা বিছানা ছেড়ে টলমলো পায়ে ডাইনিং রুমের দিকে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা বের করে এক নিঃশ্বাসে অনেকটা পানি পান করলো। একটু স্বস্তি পেতেই মায়ের ঘরের দিকে গেল, কিন্তু ঘরে মা নেই।
হয়তো কোনো কাজে বাইরে গেছে। বাড়িতে একা থাকার অস্বস্তি কাটাতে মোহনা সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। ছাদের খোলা আকাশ আর বিকেলের নরম আলো যদি তার মনের এই ভারী ভাবটা একটু কমাতে পারে, কিন্তু ছাদে পা দিতেই সে বুঝলো তার অস্বস্তি কমার বদলে আরো বাড়ার অপেক্ষায় আছে। বিকেলের আকাশটা আজ লালচে কমলা রঙে সেজেছে। মোহনা ছাদের রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে সেই অস্তগামী সূর্যের দিকে তাকিয়েছিল। মা হয়তো পাশের পাড়াতেই খালার বাসায় গেছেন, কাজের লোকেরাও এখানে নেই। পুরো বাড়িটা কেমন জানি শুনশান, তবে সে পুরোপুরি একা নয়। ইফাত আছে এই বাড়ির কোথাও। এই চিন্তায় মনে আসতে মোহনার বুকের ভিতর একটা হালকা অস্বস্তি খচখচ করতে শুরু করলো। হঠাৎ মোহনার মনে হলো তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। বাতাসের গতিপথ যেন বদলে গেল। সে পরিচিত তীব্র শীতলতার অনুভূতি তাকে ঘিরে ধরল। মোহনা ধীরে ধীরে ঘাড় ফেরালো। হ্যাঁ, ইফাত দাঁড়িয়ে আছে। তার মুখাবহার বরাবরের মতোই ভাবলেশীন, তবে আজ তার চোখ অন্যরকম এক বিষণ্ণতা। ইফাত প্রথমে নীরবতা ভাঙল, নিচু স্বরে বলল, হাই। মোহনা কোনো উত্তর দিতে পারল না, শুধু তাকিয়ে রইল। কি বলবে সে? এতদিন যে ছেলেটা তার দিকে ফিরেও তাকায়নি, সে আজ নিজে থেকে কথা বলছে। ইফাত এদিকে ওদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আন্টি কোথায় গেছেন? মোহনা সংক্ষিপ্ত উত্তর দিল, খালার বাসায়। ও, ছোট্ট একটা শব্দ করে ইফাত আবার চুপ হয়ে গেল। তার দৃষ্টি দূর দিগন্তে, যেখানে সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মোহনার কৌতূহল আর বাধা মানল না। একটু সংকোচ নিয়ে জিজ্ঞাসা করল, আপনি মানুষকে এভাবে এড়িয়ে চলেন কেন? ইফাত এবার মোহনার দিকে তাকালো না, আনমনে উত্তর দিল, আমি মানুষের সাথে মিশতে বড্ড বেশি ভয় পাই। মোহনা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কেন, ভয় কিসের? ইফাদের কণ্ঠে এক গভীর দীর্ঘশ্বাস ঝরে পড়ল। কারণ আমি যাদের সাথে মিশে, যাদের আপন ভাবি, তারা সবাই আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি এখন বড্ড একা হয়ে যাই। আমি সে একাকিত্বের ভয়ে আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। মোহনা অবাক হয়ে বলল, এমন কেন হবে? এটা কি কোনো অভিশাপ? ইফাত মলিন হাসল, জানি না, হয়তো এটাই আমার ভাগ্য, আমার কপালের লিখন। আবার কিছুক্ষণ নিস্তব্ধতা। দুজনে আকাশের দিকে তাকিয়ে আছি। ইফাত আকাশের দিকে তাকিয়ে যেন নিজের মনে বলে উঠল, খুব ইচ্ছা করে আমার জীবনেও কেউ একজন থাকুক, এমন কেউ যার সাথে মন খুলে কথা বলতে পারবো, যার হাত ধরে হাঁটতে পারবো, কিন্তু পারি না। তাকে আমার থেকে ওরা কেড়ে নেয়। মোহনার বুকটা ধক করে উঠল। সে জিজ্ঞাসা করলো, ওরা মানে কারা কেড়ে নেয়? ইফাত এবার মোহনার দিকে ফিরল, সরাসরি মোহনার চোখে চোখ রাখলো। মোহনার সেই দৃষ্টি দেখে স্তব্ধ হয়ে গেল। এমন গভীর শীতল আর বিষণ্ণ চোখ সে জীবনে দেখেনি। মনে হলো ওই চোখের অতল গহরে হাজার বছরের রহস্য লুকিয়ে আছে। মোহনা চাইলেও চোখ সরাতে পারছিল না, যেন এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থেকে ইফাত চোখ সরিয়ে নিল, দীর্ঘশ্বাস ফেলে বলল, সে কথা অজানা থাক। আর কোনো কথা না বলে ইফাত ধীর পায়ে ছাদ থেকে নেমে গেল। মোহনা সেখানে ঠাই দাঁড়িয়ে রইল। তার মনের ভিতর এক অদ্ভুত তোলপাড় চলছে। ইফাতের সেই চাহনি, সেই বিষণন কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না। সকালে ব্রিজের ওপর দেখা করা বা তাকে অনুসরণ করার কথা জিজ্ঞাসা করার কথা ছিল, কিন্তু সেই জাদুকরী মুহূর্তের কাছে সব যেন তুচ্ছ হয়ে গেল। মোহনা যখন নিজের ঘরে ফিরে এলো, তখনও সে এক অদ্ভুত ঘোরের মধ্যে। কিছুক্ষণ পর হালিমা বেগম ফিরে এলেন। ঘরে ঢুকে তাড়া দিয়ে বললেন, কিরে, এখনো বসে আছিস? চল, রেডি হয়নি, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলছিলাম না? মোহনা কোনো প্রতিবাদ করলো না, যান্ত্রিকভাবে তৈরি হয়ে নিল। তার মন পড়ে আছে ছাদের ওই কথোপকথনে। বেরোনোর সময় হালিমা বেগম ইফাতকে ড্রয়িং রুমে দেখে বললেন, বাবা ইফাত, আমি মোহনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমার খুব শীঘ্রই ফিরে আসবো। ইফাত মাথা নেড়ে বলল, ঠিক আছে আন্টি, সাবধানে যাবেন। হাসপাতালে পৌঁছে গাড়ি থেকে নামলো মামে। বেশ বড় হাসপাতাল, নতুন ভবনের কাজ চলছে উপরের তলায়। যদিও এখন সন্ধ্যা, মিস্ত্রিদের কাজ বন্ধ থাকার কথা। হালিমার মোহনা গেটের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই উপর থেকে একটা ভারী কাঠের টুকরো প্রচণ্ড গতিতে নিচে নেমে এলো। কেউ কিছু বোঝাটার আগেই ধপ একটা ভারী শব্দ। মুহূর্তের মধ্যে মোহনার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মাথায় তীব্র আঘাতের যন্ত্রণা অনুভব করার সময় পেল না সে। এক নিমিষে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। হালিমা বেগমের গগন বিদারী চিৎকার হাসপাতালের শান্ত পরিবেশ খান খান করে দিল। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন বিষণ্ণতার চাদর মুড়ি দিয়ে আছে। হালিমা বেগমের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। মোহনাকে তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। খবর পেয়ে শাহিন সাহেব অফিস থেকে ছুটে এলেন। তার চোখে মুখে রাজ্যর উদ্বেগ।
ডাক্তাররা জানালেন আঘাতটা যতটা ভয়ানক মনে হয়েছিল সৌভাগ্যবশত ততটা গুরুতর নয়। মাথার উপরে চামড়া কিছুটা কেটে গেলেও হাড় অক্ষত আছে। তবে আকস্মিক আঘাতের ধাক্কাটা মোহনা সহ্য করতে পারেনি, তাই জ্ঞান হারিয়েছে। এদিকে বাড়িতে বসে ইফাত খবরটা পেল। ফোনটা রাখার পর সে চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইল। তার চোখ দুটোতে ফুটে উঠল একরাশ শূন্যতা। মনে মনে বলল, কেন আমার জীবনটা এমন হলো? আমি তো খুব সাধারণ সুখী একটা জীবন চেয়েছিলাম। কেন আমার চারপাশের মানুষগুলো সবসময় বিপদে পড়ে? নাকি আমি সে বিপদ? নিজের অস্তিত্বের প্রতি এক গভীর ঘৃণা অনুভব করল সে। রাত 8টা-9টার দিকে মোহনাকে নিয়ে বাড়ি ফিরল সবাই। ডাক্তার ওকে বাড়িতেই বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মোহনার মাথাটা তখনও ব্যথায় দপদপ করছে। ব্যান্ডেজ করা মাথা নিয়ে সে ধীর পায়ে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল। হালিমা বেগম মেয়ের পাশে বসে কপালে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিভাবে যে হঠাৎ এমন হলো? উপর থেকে কাঠটা পড়ল। আল্লাহ বাঁচিয়েছেন, বড় কোনো ক্ষতি হয়নি। মোহনা চোখ বন্ধ রেখেই দুর্বল স্বরে বলল, জানি না মা, হয়তো কোনো কাঠ আলগা হয়েছিল, বাতাসে তরে পড়েছে। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই হবে হয়তো। তুই শুয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, ওষুধগুলো খেতে হবে। হালিমা চলে যাওয়ার পর মোহনা চুপ করে শুয়ে রইল। মাথার ভেতরটা এখনো যেন হাতুড়ি পেটাচ্ছে। ব্যথায় তীব্রতায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম। হঠাৎ করে ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল। সে পরিচিত হাড় কাঁপানো শীত আবার জেঁকে বসল। মোহনা শীতে জুবুথুবু হয়ে গেল। কিছুক্ষণ পর হালিমা খাবার আর ওষুধ নিয়ে এলেন। পরম মমতায় মেয়েকে খাইয়ে দিয়ে বললেন, মোহনা, আজ রাতে কি আমি তোর সাথে থাকবো? মোহনা ম্লান হেসে বলল, না মা, তোমার থাকতে হবে না। তুমিও তো ক্লান্ত, টেনশন করেছো অনেক, গিয়ে ঘুমিয়ে পড়ো। হালিমা একটু ইতস্তত করে বললেন, আচ্ছা, তবে কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে আমাকে ডাকবি, দরজা খোলাই রাখছি। মোহনা মাথা নেড়ে সম্মতি জানালো। রাত যত গভীর হতে লাগলো মোহনার মাথার যন্ত্রণা তত বাড়তে লাগলো। মনে হচ্ছে যেন কেউ মাথার ভেতর থেকে ছিঁড়ে ফেলছে সবকিছু। ব্যথায় কাতরাতে লাগলো সে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের করার শক্তিটুকু নেই। মাকে ডাকবে সেই সামর্থ্য যেন হারিয়ে ফেলেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে যখন সে প্রায় জ্ঞান হারানোর অবস্থায়, ঠিক তখনই ঘরের আবহাওয়া বদলে গেল। কেউ একজন নিঃশব্দ পায়ে তার বিছানার পাশে এসে দাঁড়ালো। অন্ধকারের মধ্যেও মোহনা অনুভব করল সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসল। তারপর শক্ত করে চেপে ধরল মোহনার হাত। সে হাত বরফের মতো ঠান্ডা। সে স্পর্শে মোহনার শরীর শিউরে উঠল, কিন্তু অদ্ভুতভাবে তার ভয় করল না। অজানা সেই আগন্তুক তার অন্য হাতটি আলতো করে মোহনার ব্যান্ডেজ করা মাথায় রাখল। পরম মমতায় খুব সাবধানে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কি আশ্চর্য! সেই হিমশীতল স্পর্শে মোহনার মাথার তীব্র যন্ত্রণা যেন জাদুর মতো কমতে শুরু করলো। এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল তার পুরো শরীরে। ব্যথায় কুঁকড়ে থাকা স্নায়ুগুলো শান্ত হয়ে এলো। মোহনা প্রাণপণ চেষ্টা করলো চোখ মেলে দেখার কে এই ব্যক্তি, কেনই বা এভাবে তার এত যত্ন করছে। কিন্তু ঘুমের এক গভীর আবেশ তার চোখের পাতা ভারী করে দিল। সে কেবল অনুভব করল এক তীব্র শীতলতা আর এক অসীম মমতা। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের অতলে তুলে গেল মোহনা। সকালে যখন মোহনার ঘুম ভাঙল তখন জানলার ফাঁক দিয়ে রোদ এসে তার মুখে পড়েছে। সে ধর্মর করে উঠে বসলো। অবাক হয়ে খেয়াল করলো তার শরীরের কোনো ক্লান্তি নেই। মাথায় সে অসহ্য যন্ত্রণাটা উধাও। ভয়ে ভয়ে সে মাথায় হাত দিল। ব্যান্ডেজটা আছে ঠিকই, কিন্তু ব্যথার লেশমাত্র নেই। সে দ্রুত উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সাবধানে ব্যান্ডেজটা একটু আলগা করে দেখল। সেখানে কোনো ফোলার দাগ নেই, এমনকি কালশিটে দাগটাও প্রায় মিলে গিয়েছে। মোহনা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কাল রাতে তো তার মনে হচ্ছিল মাথা ফেটে যাবে, আর আজ সে সম্পূর্ণ সুস্থ। তাহলে কাল রাতে কি এসেছিল তার ঘরে? কার সে জাদু করে স্পর্শ তাকে সরিয়ে তুলল? ইফাত? কিন্তু তার হাত তো বরফের মতো ঠান্ডা ছিল। নাকি সেটা কোনো স্বপ্ন ছিল? হাজারো প্রশ্ন মোহনার মনে ভিড় করতে লাগলো। সকালে নাস্তার টেবিলে মোহনাকে এত সতেজ দেখে হালিমা বেগম আর শাহিন সাহেব দুজনেই বেশ অবাক হলেন। গতকাল রাতে যেই মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর সকালে তার চোখে মুখে ক্লান্তির বিন্দুমাত্র ছাপ নেই। হালিমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বললেন, আশ্চর্য তো, তোর মায়ের মাথায় তো কাল যে ফোলাভাবটা ছিল সেটা তো এত সহজে কমার কথা নয়। ডাক্তার তো বললো কয়েকদিন সময় লাগবে, আর তুই তো দিব্যি সুস্থ মনে হচ্ছে। মোহনা একটা টোস্টে কামড় দিয়ে চিন্তিত মুখে বলল, সেটা তো আমিও ভাবছি মা, কাল রাতেও তো অসহ্য ব্যথা ছিল, আর সকালে উঠে দেখি সব উধাও, কোনো ব্যথা নেই। ঠিক সেই সময় ইফাত ডাইনিং রুমে প্রবেশ করলো। বরাবরের মতো কারোর দিকে না তাকিয়ে সে মোহনার সামনে চেয়ারটাতে বসে বসলো।
চুপচাপ প্লেটে খাবার তুলে নিতে শুরু করলো। মোহনা আর চোখে ইফাতের দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল ইফাদের বাম হাতের কবজিতে। সেখানে ঝকঝক করছে একটা সোনালি রঙের হাতঘড়ি। মোহনার স্মৃতিতে বিদ্যুতের মতো ঝলক দিয়ে উঠল গতকাল রাতের সেই আবছা দৃশ্যটা। অন্ধকারের মধ্যে তার হাত ধরে রাখা সেই ব্যক্তিটির হাতেও ঠিক এমন একটা ঘড়ি ছিল, যা আবছা আলোয় একবার ঝিলিক দিয়ে উঠছিল। হঠাৎ হালিমা বেগম আতকে উঠে বললেন, এ কি বাবা ইফাত, তোমার কপালে অমন ফুলে আছে কেন? লাল হয়ে আছে যে। হালিমার কথা ইফাত হাত তৎক্ষণাৎ নিজের কপালে চলে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে ম্লান হাসল। তারপর স্বাভাবিক গলায় বলল, এমনি আন্টি, কিছু না। রাতে বাথরুমে যাওয়ার সময় অন্ধকারের দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলাম। ও কিছু না, ঠিক হয়ে যাবে। হালিম বেগম মনোযোগের সুরে বললেন, একটু সাবধানে চলাফেরা করতে পারো না বাবা? নতুন জায়গায় একটু দেখে শুনে হাঁটবে তো। ইফাতের কথা শুনে মোহনার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার আর বুঝতে বাকি রইল না যে গতকাল রাতে তার পাশে আসা সেই রহস্যময় ব্যক্তিটার কেউ নয়, ইফাতই ছিল। কিন্তু একটা প্রশ্ন তার মস্তিষ্কে হাতুড়ি পেটাতে লাগলো। ইফাত কিভাবে তার মাথার তীব্র ব্যথা নিজের শরীরে শুষে নিল? মোহনার ব্যথা উধাও আর বিনিময় ইফাদের কপালে সে আঘাতের চিহ্ন। তবে কি ইফাদের মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা আছে? সে কি অন্যর কষ্ট নিজের করে নিতে পারে? এই ভাবনা মোহনাকে আরো বেশি রহস্যর জালে জড়িয়ে ফেলল। কলেজে পৌঁছে রিফার মুখোমুখি হলো মোহনা। অন্যদিন রিফা পড়াশোনা বা আড্ডায় কথা বললেও আজ তার মুখে একটাই নাম, ইফাত। মোহনাকে দেখে সে উদ্গ্রীব হয়ে জানতে চাইল, কিনা মোহনা ইফাদের খবর কেউ কেমন আছে। মোহনা কিছুটা বিরক্তি ভ্রুকুচকে বলল, কলেজে আসতে না আসতে ওর খবর চাইছিস কেন বলতো? তোর কি আর কোনো কাজ নেই? রিফা মোহনার হাত ধরে অনুনয়ের সুরে বলল, প্লিজ মোহনা, রাগ করিস না, বল না ও কেমন আছে। মোহনা সংক্ষেপ উত্তর দিল, সে বাসায় আছে, ভালোই আছে। রিফা স্বপ্নের ঘরে থাকার মতো করে বলল, জানিস মোহনা, আমি না ওর চোখের মায়ে পড়ে গেছি। কাল ব্রিজের ওপর ওকে দেখার পর থেকে আমি আর কিছু ভাবতে পারছি না। তুই কি একটু বলবি ওকে আমার কথা প্লিজ? মোহনা চুপ করে রইল। রিফা আরও মোহনার গা ঝাঁকিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? বল না, বলবি তো। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে বলবো, কিন্তু এখন ছাড় তো। মোহনা মনে মনে ভাবল, ইফাদের ব্যাপারে আরও কিছু জানার আছে। এই ছেলেটা সাধারণ কোনো মানুষ নয়, এর ভেতরে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। সব জানতে হবে, সব রহস্যর জট খুলতে হবে। বাসায় ফিরে মোহনা সুযোগ খুঁজতে লাগলো ইফাদের সাথে একান্তে কথা বলার। সে জানতে চায় কাল রাতের ঘটনাটা, কিন্তু তার সব পরিকল্পনা ভেস্তে দিয়ে বিকেলবেলা ইফাদ বাসা থেকে বেরিয়ে গেল। মোহনা জানলা দিয়ে তাকিয়ে রইল ইফাদের চলে যাওয়ার পথের দিকে। গভীর রাত, রিফার ঘরের বাতি নেভানো। সে গভীর ঘুমে আচ্ছন্ন। জানলার পর্দাগুলো আলতো করে দুলছে। ঘরের এক কোণে রাখা বিশাল আয়নাটা চাঁদের আলোয় চকচক করছে। হঠাৎ সে আয়নার বুকে ফুটে উঠল এক অস্পষ্ট ছায়ামূর্তি। ধীরে ধীরে সে ছায়া স্পষ্ট হতে লাগলো। আয়নার কাছ তরল জলের মতো হয়ে গেল, আর সে জল ভেদ করে বেরিয়ে এলো এক কালো অবয়ব। ছায়াটি ঘরের মেঝেতে পা রাখলো। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল রিফার বিছানার দিকে। ঘুমন্ত রিফার মুখের ওপর ঝুঁকে দাঁড়ালো সে ছায়া। তারপর তার লম্বা শক্ত হাত দুটো বাড়িয়ে দিল রিফার গলার দিকে। রিফা কিছু বুঝে ওঠার আগেই শক্ত হাতে চেপে ধরল তার গলা। রিফার ঘুম ভেঙে গেল আতঙ্কে। সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। হাত পা ছুঁড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সেই অলৌকিক শক্তির কাছে তার চেষ্টা সব ব্যর্থ হলো। ছায়াটির কঠিন মুঠে একটু আলগা হলো না। কিছুক্ষণ ছটফট করার পর রিফার শরীর ধীরে ধীরে শিথিল হয়ে এলো। চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু একটা বাতাসের শব্দ শোনা গেল, আর রিফা চিরকালের জন্য নিস্তেজ হয়ে পড়ল। সকালবেলার মিষ্টি রোদের বদলে মোহনার ঘুম ভাঙল ফোনের শব্দে। আধো ঘুমে বালিশের পাশ থেকে ফোনটা তুলে কানে দিতেই ওপাশ থেকে যে খবরটা ভেসে এলো তা শোনার জন্য মোহনা মোটেও প্রস্তুত ছিল না। রিফার নেই, গত রাতে তাকে কেউ খুন করেছে। খবরটা শোনার পর মোহনার হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। সে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। মস্তিষ্কের স্নায়ুগুলো যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোচ্ছে না। সম্বিত ফিরতেই সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটল রিফার বাড়ির উদ্দেশ্যে। রিফার বাড়িতে পৌঁছে দেখল এক হৃদয় বিদারক দৃশ্য। পুরো বাড়ি জুড়ে সুখের ছায়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর ভিড়। রিফার মা বাকরুদ্ধ হয়ে বারান্দার এক কোণে বসে আছেন। তার চোখের জল শুকিয়ে গেছে, দৃষ্টিতে শুধুই শূন্যতা। চারপাশে মানুষের ফিসফিসানি থেকে মোনা জানতে পারল রাতে রিফার ঠিকঠাকই ছিল।
স্বাভাবিকভাবে খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছিল, কিন্তু সকালে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং রিফার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে। নিজের একমাত্র এবং সবচেয়ে কাছের বান্ধবীর এই অকাল প্রস্থান মোহনা কিছুতেই মেনে নিতে পারছে না। ছোটবেলার কত স্মৃতি, কত হাসি কান্না, কত খুনসুটি সব যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠছে। সারাদিন সে রিফার বাড়িতেই কাটিয়ে দিল, যেন রিফার অস্তিত্বের শেষে রেশটুকু আঁকড়ে ধরে থাকতে চায়। বিকেলে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে মোহনা সোজা নিজের রুমে গিয়ে ঢুকল। অন্ধকার ঘরে চুপচাপ বসে রইল জানলার গ্রিল ধরে। হালিমা বেগম মেয়ের এই অবস্থা দেখে ঘরে এসে পাশে বসলেন। মায়ের স্পর্শ পেয়ে মোহনার নিজেকে ধরে রাখতে পারল না। মায়ের কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। হালিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বললেন, মন খারাপ করিস না মা, নিজেকে শক্ত কর। মোহনা কান্না জড়িত কণ্ঠে বলল, কেন করব না মা? ছোটবেলা থেকে আমরা দুজনেই ছায়ার মতো একসাথে ছিলাম, একসাথে পড়েছি, একসাথে ঘুরেছি, কত স্বপ্ন দেখেছি। আর আজ দেখো, সে নেই, সব শেষ হয়ে গেল। হালিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহারে, মেয়েটার কপালই ছিল, কিন্তু ও মারা গেল কিভাবে? কোনো অসুখ করেছিল? মোহনা চোখ মুছে বলল, জানি না মা, কিন্তু ওর গলায় স্পষ্ট হাতের ছাপ পাওয়া গেছে। কেউ তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে, কিন্তু কে মারবে? হালিমা অবাক হয়ে বললেন, সে তো নিজের বাসাতে ছিল, দরজা জানলা সব বন্ধ ছিল শুনলাম, তাহলে কে ওকে মারবে? মোহনা হতাশ গলায় বলল, এটা তো ভাবার বিষয়। পুলিশ ওদের পরিবারের লোকজনকে সন্দেহ করছে, কিন্তু আমি জানি রিফার বাবা মা বা ভাই কখনোই ওকে মারবে না। তার ওকে জানের চেয়েও বেশি ভালোবাসত। এর পেছনে অন্য কোনো রহস্য আছে মা। এদিকে ইফাদের ঘরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সে তার বিছানায় বসে আছে, কিন্তু তার চেহারা জুড়ে আতঙ্কের ছাপে স্পষ্ট। কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছে, যেন অদৃশ্য কারোর উপস্থিতি টের পাচ্ছে। হঠাৎ ঘরের কোণে থাকা আয়নাটা কেঁপে উঠল। সে আয়নার কাজ তরল হয়ে গেল এবং তার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নারী অবয়ব। পরনে তার সাদা পোশাক, চুলগুলো অবিন্যস্ত হয়ে বাতাসে উঠছে। অবয়বটি আয়না থেকে বেরিয়ে ইফাদের সামনে এসে দাঁড়ালো। তার মুখে লেগে আছে এক রহস্যময় কুটিল হাসি। ইফাত তাকে দেখে ছিটকে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে, গলা দিয়ে শব্দ বের হতে চাইছে না। ভয়ের চোটে সে পেছনে পেছনে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। অবয়বটি ইফাদের দিকে এগিয়ে আসতে আসতে ফিসফিস করে বলল, কি হলো ইফাত, এত ভয় পাচ্ছ কেন? তুমি তো জানতে আমি আসবো। ইফাত তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে কেন? কেন ওকে মারলো? ও তো কোনো দোষ করেনি। নারী অবয়বটি খিলখিল করে হেসে উঠল, সেই হাসিতে যেন কাঁচ ভাঙার শব্দের মতো। দোষ? দোষ তো তোমার ইফাত। তুমি জানো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারি না। যে তোমার দিকে তাকাবে, তোমার মায়ে পড়বে, তাকে আমি সরিয়ে দেব। এটা তো আমাদের চুক্তি ছিল, তাই না? ইফাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার অভিশপ্ত ভাগ্য আবার নতুন করে খেলা শুরু করেছে, এবং এবার লক্ষ্য মোহনা। যদি সে সাবধান না হয়, ইফাদের কপাল বেয়ে ঘামের ধারা নামছে। মেয়েটি তার ঠিক সামনে এসে দাঁড়ালো, তার চোখে এক পৈশাচিক আনন্দ। ইফাত কাপা গলায় জিজ্ঞাসা করল, তুমি আবার কেন এসেছো? কি চাও আমার কাছে? আমার সব তো কেড়ে নিয়েছ, বাবা মা ভাই বোন সবাইকে শেষ করেছে, আর কি বাকি আছে? অবয়বটি খিলখিল করে হেসে উঠল, যেন ইফাদের অসহায়ত্ব তাকে বড্ড আনন্দ দিচ্ছে। তারপর কঠোর গলায় বলল, তোমাকে যে ভালোবাসবে তাকে আমি শেষ করে দেব। এই পৃথিবীতে এমন একজনও বেঁচে থাকবে না যে তোমাকে ভালোবাসার সাহস দেখাবে। তুমি শুধুই আমার ইফাত। ইফাদের চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে রুদ্ধশ্বাসে বলল, তার মানে রিফাকে তুমি মেরেছ? মেয়েটি নির্লিপ্তভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি মেরেছি, কারণ সে তোমাকে ভালোবেসে ফেলেছিল। তোমার এই মায়াবী চোখের প্রেমে পড়েছিল, আর তোমার এই সহজ সরল ভাবের কারণে এখন মোহনাও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। তাই আমার পরবর্তী টার্গেট মোহনা। এই কথা শুনে ইফাত আতকে উঠল। সে হাত জোর করে অনুনয় করে বলল, না প্লিজ, তুমি মোহনাকে কিছু করো না। ও খুব ভালো মেয়ে, ও আমার কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দাও। মেয়েটি বাঁকে এসে বলল, হ্যাঁ জানি সে কোনো ক্ষতি করেনি, তার দোষ একটাই, সে তোমার মতো একজন জঘন্য মানুষকে ভালোবাসতে যাচ্ছে, আর এই ভুলের শাস্তি মৃত্যু। কথা শেষ করে মেয়েটি বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। ইফাত নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকটা হাহাকার করে উঠল। আবার সেই একই চক্র, আবার সে মৃত্যু ভয়। অন্যদিকে মোহনার ঘুম ভেঙে গিয়েছিল পিপাসায়। পানি খাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে যাওয়ার সময় ইফাদের ঘরের দরজাটা সামান্য ফাঁক করা দেখে তার কৌতূহল হলো।
কি মনে করে সে দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিল, আর তখনই তার নজরে পড়ল ইফাদের সেই দৃশ্য। সে একা একা শূন্যে কথা বলছে, হাত জোর করে ক্ষমা চাইছে, যদিও অন্য পাশের কাউকেই দেখা যাচ্ছিল না। কিন্তু ইফাদের কথাগুলো মোহনার কানে স্পষ্ট পৌঁছালো। রিফাকে কি তুমি মেরেছ? এই কথা শুনে মোহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার প্রিয় বান্ধবীর মৃত্যুর পেছনে ইফাত দায়ী। রাগে, ক্ষোভে আর ঘৃণায় মোহনার সারা শরীর কাঁপতে লাগলো। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় দরজা ঠেলে ইফাদের রুমে ঢুকে পড়ল। কে তুমি? আর কার সাথে কথা বলছিল এতক্ষণ? মোহনার কণ্ঠে ঝরছে আগুনের ফুলকি। ইফাত চমকে উঠল। মোহনাকে এভাবে দেখে সে তোতলাতে লাগলো। তুমি কখন এলে? তার চেহারায় ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। মোহনা চিৎকার করে বলল, চুপ, একদম নাটক করবে না, আমি সব শুনেছি। বলো, কার সাথে কথা বলছিলে? তুমি কি রিফাকে মেরেছ? ইফাত চুপ করে মাথা নিচু করে রইল। মোহনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস বা ভাষা কোনোটাই তার নেই। মোহন এবার আরও এক ধাপ এগিয়ে এসে বলল, উত্তর দিচ্ছ না কেন? বোবা হয়ে গেলে নাকি? হঠাৎ ইফাত খপ করে মোহনার হাত দুটো চেপে ধরল। তার স্পর্শে সেই পরিচিত শীতলতা, কিন্তু আজ তাতে মেশানো আছে এক গভীর আকুতি। ইফাত অনুনয় করে বলল, মোহনা প্লিজ, আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। প্লিজ আজকের দিনটা সময় দাও, কাল আমি তোমাকে সব বলবো, সব সত্যি জানাবো। মোহনা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না, কোনো সময় নেই, আমাকে এখনই বলতে হবে তুমি রিফাকে কেন মারলে। এবার ইফাত মোহনার চোখের নিচে তাকালো। সেই গভীর রহস্যময় আর বিষণ্ণ দৃষ্টি, সেই দৃষ্টিতে এমন এক সম্মোহীন শক্তি ছিল যে মোহনা চাইলেও চোখ সরাতে পারল না। আর ভেতরে সব রাগ, ক্ষোভ মুহূর্তের মধ্যে যেন শান্ত হয়ে গেল। ইফাদের চোখে কোনো ছলনা নেই, আজ কেবল অসীম যন্ত্রণা। ইফাত শান্ত ধীর গলায় বলল, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, সেখানে গেলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। কথা দিচ্ছি, কিছুই গোপন রাখবো না। মোহনা কিছুক্ষণ ইফাদের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কাল সকালে আমরা যাব, কিন্তু মনে রেখো, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। ইফা শুধু মাথা নাড়ল। মোহনা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনের ঝড় থামল না। কাল কি অপেক্ষা করছে তাদের জন্য? কোনো সত্যের মুখোমুখি হতে যাচ্ছে সে। সকালবেলা শান্ত পরিবেশ। শাহিন সাহেবের ড্রয়িং রুমে একটা বিষাদের ছায়া নেমে এসেছে। ইফাত তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। হালিমা বেগম আর শাহিন সাহেবকে উদ্দেশ্য করে বিনীত স্বরে বলল, আঙ্কেল আন্টি, আমি আজই চলে যাব, সকাল 11টার মধ্যে বেরোতে হবে। শাহিন সাহেব পত্রিকা থেকে মুখ তুলে অবাক হয়ে বললেন, এ কি বাবা, এত তাড়াতাড়ি কেন? মাত্র তো কদিন হলো, আরও কিছুদিন থেকে যাও। ইফাত মাথা নিচু করে বলল, না আঙ্কেল, আমার কাজ শেষ, আমি আর থাকতে চাচ্ছি না। সত্যি বলতে আমি এখানে থাকলে আপনাদের বিপদ হতে পারে, আমি চাই না আমার কারণে আপনাদের কোনো ক্ষতি হোক। শাহিন সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। ইফাতের কথার পেছনের গাম্ভীর্যটা হয়তো আজ করতে পারলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে বাবা, যদি যেতে চাও আটকাবো না, তবে মনে রেখো এটা তোমার নিজের ঘর, যখন মন চাইবে চলে আসবে, কেমন? হালিমা বেগম ছলছল চোখে বললেন, মাত্র কয়টা দিন তুমি আমাদের অনেক আপন হয়ে গেছো বাবা, নিজের খেয়াল রেখো। ইফাত সবার কাছে বিদায় নিয়ে ভারী মনে বেরিয়ে গেল। মোহনা যখন ঘুম থেকে উঠল তখন বেলা অনেকটা গড়িয়েছে। নিচে নেমে মায়ের কাছে জানলো ইফাত চলে গেছে। খবরটা শুনে মোহনা পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছে। তার মানে কাল রাতে সে প্রতিশ্রুতি সব মিথ্যা ছিল। ইফাত তাকে এত বড় একটা ধোঁকা দিল। রিফার খুনি হয়ে এভাবে পালিয়ে যাবে সে? রাগে আর জেদে মোহনার শরীর কাঁপতে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি করল না, চটজলদি তৈরি হয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আজ ড্রাইভারকে নেয়নি, নিজেই স্ট্রিয়ারিং ধরল। তার ধারণা ইফাত নিশ্চয়ই এয়ারপোর্টের দিকে যাবে দেশ ছাড়ার জন্য, তাই সে এয়ারপোর্টের পথ ধরল। কিছু তো যাবার পর রাস্তার ধারে একটা নির্জন জায়গায় ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখল মোহনা। গাড়িটা প্রচণ্ড শব্দে ব্রেক কষে থামালো সে। গাড়ি থেকে নেমে ঝড়ের বেগে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বোঝার আগে ইফাতের গালে কষে এক চড় বসিয়ে দিল। বিশ্বাসঘাতক, কোন সাহসে পালিয়ে যাচ্ছিস তুই? কাল না কথা দিয়েছিলিস সব সত্যি বলবি। ইফাত গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। সে মোহনার চোখের দিকে তাকালো। মোহনা সেই দৃশ্যে সহ্য করতে না পেরে চোখ সরিয়ে নিল। ইফাত শান্ত গলায় বলল, আমি পালিয়ে যাচ্ছি না মোহনা, তোমাকে বলার জন্য আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। প্লিজ গাড়িতে ওঠো, একটা জায়গায় নিয়ে যাবো তোমাকে। মোহনা রাগী গলায় বলল, কোথায় নিয়ে যাবি? চলো না, গেলে দেখবে। ইফাত নিজেই ড্রাইভিং সিটে বসলো। মোহনাকে এক প্রকার জোর করেই পাশের সিটে বসালো। গাড়ি চলতে শুরু করলো।
শহরের কোলাহল ছেড়ে এক অজানা গন্তব্যের দিকে গাড়িটা এসে থামল এক গভীর জঙ্গলের ভেতরে। জায়গাটা স্যাঁতসেঁতে পুরনো গাছপালায় ঘেরা, মাঝখানে একটা ভাঙাচোরা পুরনো বেদি। জায়গাটা দেখলেই গা ছমছম করে। গাড়ি থামতে ইফাত মোহনার হাত ধরে এক হ্যাচকা টানে নামিয়ে আনলো, তারপর হিড় হিড় করে টেনে নিয়ে যেতে লাগলো সেই বেদির দিকে। মোহনা আতঙ্কিত হয়ে বলল, ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছিস তুই? পাগল হয়ে গেছিস? ইফাত কোনো কথা না বলে মোহনাকে বেদির পাশে এনে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। মোহনা মাটিতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকি উঠল। ইফাত তার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসল। তার চোখ দুটো খুনার মায়াবী নয়, সেখানে জ্বলছে হিংস্রতার আগুন। ইফাত বলল, এটা সেই জায়গা মোহনা যেখানে আমাকে ঘৃণা করে এমন একটা মেয়েকে বলি দিলেই আমি আমার অভিশাপ থেকে মুক্তি পাবো। আর সে ঘৃণা করা মানুষটি আজ তুই। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। মোহনা ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনে দেয়াল। সে কাপা গলায় বলল, কিসের অভিশাপ? তুই এসব কি বলছিস? ইফাত বেদির ওপর বসে বলতে শুরু করলো তার জীবনের সে অন্ধকার অধ্যায়। বেশ কয়েক বছর আগে আমি একজনকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। তখন এক তান্ত্রিকের মাধ্যমে জানতে পারে একটা বিশেষ সাধনার কথা, যা করলে শত শত মেয়ে আমার মায়ায় পড়বে, আমার গোলাম হয়ে থাকবে। আমি সেই সাধনা শুরু করি। ক্ষমতার লোভে অন্ধ হয়ে অসংখ্য মেয়ের জীবন নষ্ট করেছি। শেষে যে সেই মেয়ে যাকে আমি ভালোবাসতাম, সে আমার এই জঘন্য কাজের কথা জানতে পারে। তবু সে আমাকে ভালোবাসতে রাজি হয়। শর্ত ছিল আমাকে সব খারাপ কাজ ছেড়ে দিতে হবে। আমি রাজি হয়েছিলাম, কিন্তু ইফাত থামল। তার চোখে এক মুহূর্তের জন্য বিষাদ ফুটে উঠল। নারীর নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তার সাথেও বিশ্বাসঘাতকতা করি। এটা সহ্য করতে না পেরে সে আমার সামনে আত্মহত্যা করে, আর মরার আগে অভিশাপ দিয়ে যায় যে আমাকে ঘৃণা করবে। কেবল তাকে বলির মাধ্যমে আমি অভিশাপ থেকে মুক্তি পাবো, আর যে আমাকে ভালোবাসবে তাকে সে কঠিন মৃত্যুর উপহার দেবে। আমার পরিবারকে সে শেষ করেছে, রিফাও শিকার তার। এবার দয়া করে আমাকে মুক্তি দে মোহনা। কথা শেষ করেই এবার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। মোহনার দিকে এগিয়ে গেল সে। মোহনা বাঁচার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো। হাতের কাছে এক মুঠো বালি পেল। ইফাত যখনই ছুরিতে আঘাত করলো তখনই উদ্ধত হলো। মোহনা সেই বালি ছুঁড়ে মারল ইফাতের চোখে। যন্ত্রণায় চিৎকার করে উঠে চোখ ডলতে লাগলো। এই সুযোগে মোহনা উঠে দৌড়াতে শুরু করলো, কিন্তু জঙ্গলের অসমান জমিতে দৌড়ানো সহজ নয়। ইফাত চোখে মুছতে মুছতে হুঙ্কার দিয়ে বলল, এভাবে বাঁচতে পারবি না তুই। সে মোহনাকে তাড়া করলো। মোহনা প্রাণপণ দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ একটা গাছের শিকড়ে পা আটকে হুমড়ি খেয়ে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল সেই দুঃস্বপ্নের কথা। জঙ্গলে দৌড়, নেকড়ে তারা, শিকড়ে পা আটকে পড়ে যাওয়া। তাহলে কি সেই স্বপ্নে দেখা নেকড়েগুলো আসলে ইফাত ছিল? ইফাত এসে মোহনার চুল ধরে টেনে তুলল। তার সাথে সেই চকচকে ছুরি। সে ছুরিটা উঁচিয়ে ধরল মোহনার গলার দিকে। মোহনা চোখ বন্ধ করে ফেলল, মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু ছুরিটা নামালো না। হঠাৎ ইফাতের হাতটা যেন অদৃশ্য কেউ চেপে ধরল। সে কিছুতেই ছুরিটা মোহনার গলায় বসাতে পারছে না, বরং এক অকল্পনীয় শক্তি ছুরিটাকে ঘুরিয়ে দিল ইফাতের নিজের গলার দিকে। ইফাত চমকে উঠে সামনে তাকালো, দেখল সেই নারী অবয়ব তার সামনে দাঁড়িয়ে, তার মুখে ক্রূর হাসি। মোহনা সুযোগ বুঝে ইফাতের হাত ছাড়িয়ে দূরে সরে গেল। অবয়বটি ফিস ফিস করে বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি আজ তুই পাবি ইফাত। ইফাত আর্তনাদ করে বলল, কিন্তু তুমি তো বলেছিলে যে আমাকে ঘৃণা করবে, তাকে বলি দিলে আমি মুক্তি পাবো। মোহনা তো আমাকে ঘৃণা করে। অবয়বটি খিলখিল করে হেসে উঠল, তোর মুক্তি এ জন্মে সম্ভব না ইফাত। রিফাকে মেরে আমি মোহনার মনে তোর প্রতি ঘৃণার বীজ বুনে দিয়েছিলাম, যাতে তুই ওকে মারতে আসিস আর সেই ফাঁদে পা দিয়ে তুই নিজেই নিজের মৃত্যু ডেকে আনিস। এটাই তো শাস্তি। আর তখন ইফাদের হাতে তার নিজের অজান্তেই সজোরে ছুরিটা বসিয়ে দিল নিজের গলায়। একটা বীভৎস শব্দ করে ইফাদ মাটিতে লুটিয়ে পড়ল। রক্ত ভেসে গেল পুরনো বেদি। কিছুক্ষণ ছটফট করার পর নিথর দেহটা স্থির হয়ে গেল। অবয়বটি মোহনার দিকে একবার তাকালো, তারপর বলল, যদি রিফাকে না মারতাম তাহলে তুমি ওকে ঘৃণা করতে না, হয়তো ওর মায়ে পড়ে তোমাকেও মরতে হতো। যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এ বলে ছায়াটি ধীরে ধীরে বাতাসের সাথে মিশে গেল। মোহনা একবার রিফাদের নিথর দেহের দিকে তাকালো। যে ছেলেটা মুক্তি চেয়েছিল সে মুক্তি পেল ঠিকই, কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে। মোহনা দীর্ঘশ্বাস ফেলে জঙ্গলের পথ ধরে ফিরে চলল। মনে মনে ভাবল, সব আগন্তুক শুভাকাঙ্ক্ষী হয়ে আসে না। কিছু কিছু আগন্তুক আসে ধ্বংস ডেকে আনতে, মানুষের ক্ষতি করতে, আর তাদের পরিণতি হয় ইফাতের মতোই ভয়াবহ।
প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের দুটি ঘটনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনে আমরা নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশন অপশনটি প্লিজ অন করে দিবেন, যাতে করে আমরা নতুন কোনো গল্প আপলোড করলে আপনারা যেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে সে গল্পটি শুনতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।